আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে এক এক করে আলাপ করে রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস এবং রয়েছেন লেখিকা ইতিহাসবিদ রত্না ভট্টাচার্য। তিনজনকে স্বাগত রিপাবলিক বাংলা। আমার খুব তিনটে স্পেসিফিক প্রশ্ন রয়েছে, যেরকম খুব স্পেসিফিক প্রশ্ন নিয়ে প্রতিদিন আমরা আলোচনা করি এবং তিনটে বিষয় নিয়ে ঠিক সেইটুকু উত্তরই আমি তুলে ধরার চেষ্টা করবো আলোচনার মাধ্যমে। আমার সঙ্গে রয়েছেন কেয়া। যেহেতু প্রথম যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি তা হচ্ছে আর কত সময় বাকি, কত সময়ের অপেক্ষা করলে তবে বাংলাদেশকে সবক শেখানো যাবে। প্রত্যেক দিনের যে চূড়ান্ত ঔদ্ধত্য অশিক্ষা, সময় কি এখনো পর্যন্ত আসেনি বাংলাদেশকে সবক শেখানোর? যেভাবে কোথাও প্রত্যেক মুহূর্তে এক হচ্ছে প্রধানমন্ত্রীকে সরাসরি অসম্মান, তারপরও এখনো পর্যন্ত বিকৃত মানচিত্র পোস্ট, যাদের অকাতি নেই, যারা ভারতের দয়া বাঁচছে, তাদেরকে একটা সবক শেখাতে কি অসুবিধা ভারতের? 2 নম্বর যে বিষয় নিয়ে আসবো, এখনো পর্যন্ত হিন্দুরা কোন জায়গায় রয়েছে? বাংলাদেশের সমস্ত মিডিয়া মুখে সেলোটেপ এঁটেছে। কি অবস্থার মধ্যে হিন্দু হয়ে বাংলাদেশে আর বেঁচে থাকা কি সম্ভব? প্রশ্ন রাখবো রক্তিমবাবুর কাছে। এবং 3 নম্বর, মুঘল শাসন ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, তাহলে কি সেটা আবার গাজবায়ে হিন্দের পথে হাঁটার চেষ্টা চলা হচ্ছে? সময় এখনো আসেনি। অন্তত বাংলাদেশ না মনে করুক, রত্নাদিকে জিজ্ঞাসা করব ভারতের সমস্যা কোথায়? মোগল আমলের কলঙ্কিত দিকগুলো নিয়ে কয়েকটা পাতা সামনে নিয়ে আসার সমস্যা কোথায়? আমাদের জানার অধিকার নেই? বাংলাদেশ ভুলে গেলে আমরাও ভুলে যাব, নাকি ভুল ইতিহাসটা এখনো পড়ে যাব? প্রথমে শুরু করবো আমি কেয়াকে দিয়ে। কেয়া, কবে সবক শেখানো হবে? এরপর তো সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বর্ণালী, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। অবশ্যই একজন ভারতীয় হিসেবে, একজন যোগ্য নাগরিক হিসেবে এই প্রশ্নটা আমার মনে হয় প্রত্যেকের। ফুটো কলসির আওয়াজ বেশি, কথাটা শুনেছেন তো? এই মুহূর্তে বাংলাদেশকে ফুটো কলসি ছাড়া কিচ্ছু মনে হচ্ছে না। যারা আমাদের দয়ায় তাদের উনুন চড়ে, যাদের জন্য তারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারেন, ভারত থেকে চাল না গেলে ভাত খেতে পারবেন না, এখান থেকে আলু না গেলে, আনাজ না গেলে, ডিম না গেলে তারা ডিমের ঝোল ভাত পর্যন্ত খেতে পারবেন না, তৃণমূলের সেই বিখ্যাত ডিম ভাত। তারা আবার বলছেন যে ভারতকে দখল করব, 7 সিস্টার চিকেন নেক। একদম সঠিক কথা, যে অওকাত নেই। আমাদের এখান থেকে সাহায্য গেলে তোমরা এখানে বেঁচে থাকবে। তাই বড় দাদা আমরা আছি, আমরা ছোট্ট ওই হয় না কিছু বেপরোয়া দামাল ভাই, তাদের প্রথমবার 2-3 বার বকতে হয়। যদি বকার পরে কথা না শোনে, তারপরেও যদি বেয়াদপি করে বেয়াদব ভাইটা, তারপরে তাকে ওই শিক্ষা দিতে হয়। এবং সেই শিক্ষা এমন শিক্ষা হবে যে পরবর্তীকালে অন্তত মনে থাকবে, আরে বাবা, আমি আর কিন্তু ভারতের বর্দার বিরুদ্ধে কোনো কথা বলবো না। কথা বললে আবার সেই আমি দুটো কথা, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আজকে আমি শুরু করেছিলাম। একদম, লুৎফুজ্জামান বাবর কোন পৃথিবীতে কোন দেশে জঙ্গি মন্ত্রী হয় না, বাংলাদেশে হয়। লুৎফুজ্জামান বাবর একজন কুখ্যাত সন্ত্রাসবাদী, জঙ্গি, তাকে মন্ত্রী বানিয়ে রেখেছিল। 2004 সালে ভারত তারই দেশের সরকারকে রীতিমতো চড়থাপ্পড় মেলে বলেছিল যে ট্রাকগুলোকে খোলো, কি আছে দেখাও। আর সেই সময় বেরিয়ে এসেছিল AK-47 থেকে শুরু করে লকেট লঞ্চার, গ্রেনেড, কিছু বাকি ছিল না। যে ভারত ওরকম সেই সময় নিজের মন্ত্রীকে ধরতে পারে, নিজের মন্ত্রীকে হাতে নাতে ধরতে পারে এবং নিজের মন্ত্রীকে জেলে পাঠাতে বাধ্য করতে পারে, সে ভারত এখনো কি অপেক্ষা করছে নাকি এদেরকে? আবার তো লুৎফুজ্জামান বাবর টাবর সবাই মুক্ত হয়ে গেল একদম। এরপর আমি আবার টার্গেট করে নর্থ ইস্টকে, আবার টার্গেট করে নর্থ ইস্টকে। অদ্ভুতভাবে লাগছে স্বর্ণালী, যে এখন যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন, তিনি নাকি শান্তি পুরস্কার পেয়েছিলেন এবং তার আমলেই চূড়ান্ত অশান্তি হচ্ছে বাংলাদেশে। আপনি যেরকম লুৎফুজ্জামান বাবরের কথা বললেন, আমি বলছি যে আল কায়দার জঙ্গি জসিমউদ্দিন রহমান, তাকে ছোটা লাদেন বলা হয় বাংলাদেশে। আনসারুল বাংলার যে ভারতের, সে বলেছিল যে ভারত ভাগ করে দেবে, যেটা আপনি বললেন 7 সিস্টার সহ চিকেন নেককে নাকি সে ভাগ করে দেবে, তাকে পর্যন্ত মুক্তি দিয়েছে বাংলাদেশ সরকার। এই তত্ত্বাবধায়ক শান্তির প্রতীক যিনি রয়েছেন, অশান্ত হচ্ছে যার কারণে বাংলাদেশ, যা তদারকিতে বাংলাদেশ অশান্ত হচ্ছে, সে মোহাম্মদ ইউনূসের সরকার তার মুক্তি দিয়েছে জসিমউদ্দিন রহমান সহ আরও 174 জন জঙ্গিকে। আসলে এই মুহূর্তে ইউনূস সাহেব চাইছেন যেন তেন প্রকারে, শেষ বয়সে এসে তার ইচ্ছে হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার, তার ইচ্ছে হচ্ছে ক্ষমতার অলিন্দে বিচরণ করার, তার ইচ্ছে হয়েছে এত তো সম্মান পেয়েছি দেশ বিদেশে, ডিপ স্টেট থেকে, সরোসের ভাই থেকে, তার বর্দা যারা রয়েছেন, এবার একটু বাংলাদেশে আমাকে পাওয়ার পালা এখন রয়েছে। আরও কিছু যদি কামানো যায়, আরও কিছু যদি করা যায় বাংলাদেশটাকে, যাতে সরোজদের হাতে বেচে দেওয়া যায়। কিন্তু আমার একদম সঠিক প্রশ্ন, এই প্রশ্ন আপনি যেটা করেছেন, দেখুন, আমি অনেকে আবার বলেন একটু অপ্রিয় কথা, আয়রন লেডি,
আয়রন লেডি ইন্দিরা গান্ধীর কথা অনেকেই বলছেন বাবা কি কাজ করেছিলেন, তো আমার 3টে স্পেসিফিক বক্তব্য রয়েছে। যখন 1971 সালে আতাইকুলা এবং ঢাবডুব হত্যাকাণ্ড হয়েছে তখন আয়রন লেডি চুপ ছিলেন কেন? যখন জগন্নাথ হলে সেখানকার ঢাকায় বিশ্ববিদ্যালয়ে হিন্দু স্টুডেন্টসদের ধরে ধরে মারা হয়েছিল তখন আয়রন লেডি চুপ ছিলেন কেন? 9 মাস লেগেছে বাংলাদেশের ওপর আক্রমণ করতে, তাও হতো না যদি না পাকিস্তানের সেনাবাহিনীর হেলিকপ্টার বম্বিং করতো ভারতকে। ভারতের উপর আক্রমণ হয়েছে বলে আয়রন লেডি ইন্দিরা গান্ধী আক্রমণ করেছিলেন, তাহলে আক্রমণ হতো না। তার উল্টো দিকে নরেন্দ্র দামোদর দাস মোদী যেই মুহূর্তে ইউনিস সাহেব দখল করলেন, আমি দখলই বলবো, 8ই আগস্ট। এটা আপনাদের ভাষণ হতে পারে না, এটা আপনাদের ভাষণ হতে পারে, কিন্তু এটা ঘটনা যে ভারত সেদিনকে যদি বাংলাদেশকে সাহায্য না করতে, এটা আপনাদের ভাষণ হতে পারে যে হয়তো পাকিস্তানের জন্য আক্রমণ, কিন্তু এটা ভারতের আপামর মানুষের ভাষণ নয়। এবং আমরা যতটুকু আবেগ বুঝেছি, যদি ভারত সেদিনকে বাংলাদেশকে সাহায্য না করতো, বাংলাদেশের উপরে পাকিস্তানের খান সেনারা যে অত্যাচার করেছে তার জন্য ভারত যদি পাশে না থাকতো তাহলে আজকে বাংলাদেশ স্বাধীনতাই পেত না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে লাদেনকে যদি তার ডেরায় ঢুকে মারা যায়, যদি ভারত উড়ি থেকে শুরু করে একাধিক জায়গায় পাকিস্তানের বর্ডারের ভেতরে ঢুকে জঙ্গি নিকাশ করতে পারে, তাহলে আনসারুল্লাহ ইসলাম থেকে শুরু করে এই জসিমউদ্দিন রহমানিকে কেন ভারত ভেতরে ঢুকে গিয়ে নিকাশ করতে পারবে না? বেয়াদব ভাইকে প্রথমে এই বাবরদারকে ভারত কেন নিকাশ করতে পারবে ভেতরে ঢুকে? হবে তো 8ই আগস্ট প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, 15ই আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে সেখানকার হিন্দুদের এরকম নিধন করা হচ্ছে, আমি উদ্বেগ প্রকাশ করছি। ভারতের বিদেশ মন্ত্রক কড়া বার্তা দিয়েছে, ভারতের বিদেশ সচিব বাংলাদেশে গিয়ে বাংলাদেশ সরকারকে বার্তা দিয়ে এসছে। আর কোন সরকার পেরেছে? সেই জন্যই বললাম অপেক্ষা করুন, বেয়াদব ভাইকে যখন সময় আসবে সময়োচিত তাকে জবাব দেওয়া হবে, তাকে ওই কান বলা এমন দেওয়া হবে যে সারা জীবন যাতে মনে রাখে যারা আমাদের টুকরোয় বাঁচছে তাদেরকে। আমি জানি না যে এই সময়টা আমি নিঃসন্দেহে শুনছি এবং আমরাও গোটা দেশের মানুষ অপেক্ষা করছে যে কোন জায়গাতে গিয়ে ঠিক এই ধৈর্যটা চ্যুতি হয় এবং এই সবাকটা শেখানো যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।